সচেতনভাবে আলতো করে সে নিজের শরীরটা টেনে নেয় নিবরাসের জড়িয়ে ধরা হাত থেকে। দেওয়ালের ঘড়িতে চোখ ফেলে 1:37 বাজে। সে আস্তে করে খাট থেকে নামে। নিবরাস যদিও ঘুমে আচ্ছন্ন, তাও রিস্ক নিল না সে। জ্যাক নেই পায়ের কাছে, ঘাটল না সে, হয়তো অন্য রুমে চলে গেছে। নূর ধীরে পা ফেলে এগিয়ে যায় জানালার দিকে। ভেরানো জানালা দিয়ে কেমন অকপটে বৃষ্টির ক্ষুদ্র বিন্দুগুলো ভেতরে প্রবেশ করছে। বিন্দু বিন্দু জলকণায় ফ্লোরটা ভিজে উঠেছে। নূর জানালার পাশে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নেয়। বিদ্যুতের কাঁপানো আলোয় জানালার কাছে নিজের প্রতিবিম্বটা দেখে সে। ভালো লাগছে না। ধীরে হাত বাড়িয়ে জানালার পাল্লা দুটি টেনে আনে। জানালা বন্ধ হতেই বাইরের ঝড়ের শব্দটা একটু দূরে সরে যায়। নূর পেছন ফেরে। খুব খিদে পেয়েছে। সকালে নিবরাসের সাথে নাস্তা করেছে, এরপর আর কিছু খাওয়া হয়নি। মাঝখান দিয়ে জেসমিনের সাথে কথা বলতে বলতে নুডলস রান্না করেছিল, তাও খেতে পারল না। খাওয়ার আগেই চড়া হয়েছিল নিবরাস। তারপর সারাদিন ভয়ে আতঙ্কে কেটেছে। নূর পা বাড়ায় দরজার দিকে। ঠিক তখনই পেছন থেকে ডাক আসে তার। নূর। সে জানে এই পুরুষালী ভারী কণ্ঠের মালিককে। নিবরাস উঠে পড়েছে বুঝতে পারল সে, তবুও পেছন ফিরে তাকালো না। সামনে এগোতে এগোতে বলল, শুয়ে থাকুন, আমি আসছি। সে চলে যায় নিচের দিকে। এখন রান্নাঘরে গিয়ে কিছু একটা বানাবে। ফ্রিজে তো ফ্রোজেন করা খাবার আছেই, আর তাছাড়া তার মতো নিবরাসও সারাদিন কিছু খায়নি। এইদিকে নূর তাকে একা ফেলে চলে যাওয়ার মন ভারী হয় তার। কান্না চলে আসে। সানফ্লাওয়ার কি তার উপরে রাগ করে আছে? ইগনোর করছে তাকে? না হলে কিছু না বলে চলে গেল কেন? সে ফ্লোরে নাইট স্ট্যান্ডের উপর থেকে শোপিসটা ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। শোপিসটা ব্যাম্বো ক্র্যাফট হওয়ার কারণে জোরে আওয়াজ করেনি। যদি কাচের কিংবা মাটির হতো তাহলে হয়তো এতক্ষণে নিশ্চয়ই ঝংকার তুলে ভাঙার আওয়াজ হতো। নিবরাসের মনের অস্থিরতার বাড়ে। খাট থেকে নেমে সে দ্রুত পদচারণ করলো ব্যালকনির দিকে। রেলিং ধরে থেমে দাঁড়ায় সে। গুড়ি গুড়ি বৃষ্টিতে তার শার্টটা ভিজে যাচ্ছে, আর সেই সাথে ভিজে যাচ্ছে হাতে পেঁচিয়ে রাখা ব্যান্ডেজটা। এই বিষয়ে কোনো হেলদোল নেই তার। ভিজলে ভিজুক, ক্ষত চলছে না তার, মন চলছে, ভীষণ চলছে। একমাত্র সানফ্লাওয়ারকে বুকে নিতে পারলে সে জ্বালা বন্ধ হবে। নিবরাস দৃষ্টি মেলে আকাশের দিকে। চোখ দুটো ক্রুদ্ধ, ভীষণ লাল। কিছু কি বলতে চাইছে? বৃষ্টির পানি ছিটকে এসে মুখে আছড়ে পড়ছে তার। সে নিচু স্বরে বিড়বিড় করে, সানফ্লাওয়ার আমার উপর রাগ করেছে। আমি কি করবো এখন? ক্ষমা চাইবো, পায়ে ধরবো, নাকি কান ধরে উঠবোস করবো? কি 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 করলে সানফ্লাওয়ার? আবার আগের মতো করে কথা বলবে আমার সাথে, আমায় জড়িয়ে ধরবে, ভালোবাসবে। নূর ট্রেতে করে খাবার গুছিয়ে নিয়েছে। তাকে বেশি খাটনি করতে হয়নি। সহজের মধ্যে স্যান্ডউইচটাই বানিয়েছে। নিজের জন্যে নিয়েছে 1 গ্লাস জুস, আর নিবরাসের জন্যে নিয়েছে 1 গ্লাস দুধ। যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, এখন প্রোটিনের খুব প্রয়োজন নিবরাসের। অবশ্য সে খেয়াল করেছে নিবরাস বেশি একটা খাবার খায় না। নূর ট্রে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, এখন থেকে নিবরাসের খাবারের দায়িত্ব সে নিবে। নূর রুমে প্রবেশ করতেই দেখলো রুমটা ফাঁকা। নিবরাস খাটে নেই। প্রথমে ওয়াশরুমে গেছে ভাবলেও ব্যালকনির দরজা খোলা দেখে সে বুঝতে পারল যে নিবরাস ব্যালকনিতেই। ভ্রু কুচকে এলো তার। এই লোক বৃষ্টির মধ্যে ব্যালকনিতে কি করছে? নাইট স্ট্যান্ডের ওপর ট্রেটা রেখে সেও পা বাড়ায় বারান্দার দিকে। আপনি ভিজে যাচ্ছেন নিবরাস। হুট করে নূরের গলা পেয়ে হুঁশ ফেরে নিবরাসের। তার চুলগুলো ভিজে একদম কপালের সাথে লেপ্টে আছে। সাদা শার্টের কিছু অংশ ভিজে গায়ের সাথে লেগে গেছে। ব্যান্ডেজটাও যে ভিজে গেছে তা বুঝতে বাকি নেই নূরের। সে কিছু বলবে তার আগে নিবরাস হুমড়ি খেয়ে পড়ে তার ওপর। শক্ত করে জড়িয়ে ধরে তাকে। নিবরাসের এমনভাবে জড়িয়ে ধরার ফলে নূর ফ্লোর থেকে কিছুটা ওপরে উঠে যায়। মাথাটা নিবরাসের বুকের সাথে লেপ্টে আর পা দুটো হাওয়ায় ঝুলছে। নিবরাস নূরকে এমনভাবে বুকের মধ্যে চেপে ধরেছে যেন এক্ষুনি তাকে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলবে। নূর ছটফট করে ওঠে। নিবরাস নূরের ঘাড়ে থুতনি ঠেকিয়ে উদ্গ্রীবভাবে বলে, তুমি আমার উপর রাগ করে আছো সানফ্লাওয়ার? প্লিজ রাগ করো না, আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি। তোমার সাথে ওই সময় আমার এমন করা উচিত হয়নি। তোমায় সন্দেহ করা উচিত হয়নি। মাথা ঠিক ছিল না আমার।
ভয় পেয়েছিলাম আমি। বিশ্বাস করো, আমার মনে হচ্ছিল তুমি আমায় ছেড়ে চলে যাবে, আমি আবার একা হয়ে যাব। তাই তাই আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। উগ্রভাবে বলে। নিবরাস এক টানে কথাগুলো বলে এখনো নূরকে জড়িয়ে ধরে আছে। এইদিকে নূরের শ্বাস রোধ হয়ে যাচ্ছে। সে আধো আধো কণ্ঠে কোনো রকমে নিবরাসকে বলে ওঠে, প্লিজ নিব্রাস ছাড়ুন, আমি রেগে নেই। নিবরাস নূরের কথায় তাকে আরো জোরে চেপে ধরে, বলে, সত্যি রেগে নেই, তুমি মিথ্যে বলছো? নূর একটু মাটির স্পর্শ পেতে চায়। নিবরাস তার মাথাটা যেভাবে বুকে চেপে তাকে ঝুলিয়ে রেখেছে, আর একটু এভাবে থাকলে তার প্রাণটা বুঝি সত্যিই উপরওয়ালার কাছে চলে যাবে। সে না পেরে হাত দুটো দিয়ে নিবরাসের কাঁধ চেপে ধরে, তারপর সজোরে কামড় বসায় নিবরাসের বুকে। হঠাৎ নূরের এমন কাণ্ডে নিবরাস কিছুটা ভড়কে যায়। মুখ দিয়ে অস্ফুট শব্দে আওয়াজ করে বেখিয়ালে নূরকে ছেড়ে দেয়। নূর ছাড়া পেয়ে আগে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নেয়, তারপর নিবরাসের দিকে গরম চোখে তাকিয়ে বলে, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? এক্ষুনি তো মরে যেতাম আমি। নিবরাস থ হয়ে দাঁড়িয়ে আছে, হাত তার বুকে। নূর যে জায়গাটায় কামড় দিয়েছে ঠিক সেই জায়গাটায়। কি হলো, কথা বলছেন না কেন? পাগল আপনি? নিবরাস মাথা নাড়ে, এক পা এগিয়ে নূরের আরো কাছে এসে দাঁড়ায়, বলে, আমি ভেবেছিলাম তুমি আমার উপর রাগ করে আছো, তাই রাগ ভাঙানোর জন্য এইভাবে জড়িয়ে ধরেছিলাম। সরি। আমি আপনার জন্য রাগ করে আছি কে বললো? আমি তো খাবার আনতে গিয়েছিলাম, খুব খিদে পেয়েছিল, তাই আমার আর আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আর আপনি আমায় মেরে ফেলার প্ল্যান করছিলেন? সানফ্লাওয়ার তার জন্য খাবার বানিয়ে এনেছে এত রাতে, তাহলে সানফ্লাওয়ার রাগ করে নেই তার উপরে? কথাটা ভাবতেই তার মনে খুশির ঝলক বয়ে যায়। তাহলে এখন সানফ্লাওয়ারকে আগের মতো জড়িয়ে ধরা যাবে, আগের মতো আদর করা যাবে। ভাবতেই সে আবার জড়িয়ে ধরে নূরকে, তবে এবার আলতো করে ধরে। নূরের মাথাটা নিজের বুকের সাথে লাগিয়ে বলে, সরি, জানো আমি ভয় পেয়েছিলাম কত। ভেবেছিলাম তুমি আমায় ছেড়ে চলে যাবে, আবার একা হয়ে যাব আমি। জানো সানফ্লাওয়ার, একা থাকাটা না অনেক কষ্টের। আমি আর একা থাকতে চাই না, তোমার সাথে থাকতে চাই সারা জীবন। আমার সাথে তুমি থাকবে সারা জীবন। নিবরাসের কথায় নূরের ভীষণ মায়া লাগে। সেও নিবরাসকে এবার আলতো জড়িয়ে ধরে বলে, আমি সব সময় আপনার সাথে থাকবো নিবরাস, কখনো একা ফিল করব, কখনো একা ফিল করাবো না আপনায়। আপনাকে একা হতে দিবই না আমি। কিন্তু তার আগে খাবারগুলো খেতে হবে, আমার খুব খিদে পেয়েছে। নূরের খুব খিদে পেয়েছে কথাটা শুনে নিবরাস আর এক সেকেন্ডও বারান্দায় দাঁড়ায়নি। নূরকে নিয়ে সোজা রুমে গেছে। যাওয়ার সময় নূর হোঁচট খায় বাঁশের তৈরি ছোট্ট শোপিসটায়। নিবরাসের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, এটা এখানে পড়লো কেমন করে? নিবরাস শোপিসটা তুলতে তুলতে বলল, আসলে খাট থেকে নামার সময় আমার হাত লেগে পড়ে গিয়েছিল, খেয়াল করিনি, সরি। কোনো ব্যাপার না। নিবরাস বসেছে খাবার খেতে। নূর লক্ষ্য করলো নিবরাসের শার্টখানা ভিজে। সে বিস্মিত কণ্ঠে বলল, এ কি নিবরাস, আপনার শার্ট যে ভিজে, বদলাতে হবে তো। নিবরাস শার্টটার এদিক ওদিক তাকিয়ে বলল, বদলে দেবে সানফ্লাওয়ার? আমি হাত নাড়াতে পারছি না। অকপটে মিথ্যে কথা বলে দিল সে। নূর মানা করতে পারল না, হয়তো সত্যি নিবরাসের হাতে বেশি ব্যথা করছে। সে একটু এগিয়ে গিয়ে আস্তে করে নিবরাসের শার্টের এক একটি বোতাম খুলতে থাকে। কেমন যেন লাগছে তার, পায়ের তালু শিরশির করছে তার। এইদিকে নিবরাস বেশ খুশি। হাতে একটা স্যান্ডউইচ নিয়ে তা নূরের মুখের সামনে ধরে, ইশারা দেয় নূরকে কামড় দেওয়ার জন্য। নিবরাসের শার্ট খুলতে এসে নূরের খিদে কোথায় উড়ে গেছে তাও নিবরাস মুখের সামনে ধরাতে সে এক কামড় নিয়ে নেয়। ঠিক নূর যে জায়গায় বাইট নিয়েছে নিবরাসও সেই জায়গায় কামড় বসায়। নূর শার্ট খুলতেই হতবাগ হয়ে যায়। নিবরাসের বুকের ওপর গভীর দাঁতের ছাপ স্পষ্ট। ফুলে ওঠা লালচে মাংসের মাঝখানে অল্প অল্প রক্তকণা জমেছে। নিজের উপর ভীষণ রাগ লাগলো তার। এভাবে কেউ কামড়ায়? এতটা গভীর চেয়ে ঠিক রক্ত বের হয়ে গেছে। অস্বস্তি আর বিরক্তিতে সে চোখ মুখ কুঁচকে নেয়। নিবরাস নূরের দৃষ্টি লক্ষ্য করে নিজের বুকের দিকে তাকায়। এক ক্ষুদ্র হাসিতে তার ঠোঁট খেলে যায়। সে আলতো হাতে নূরের হাতটি তুলে নেয় আর স্পর্শ করায় সেই ক্ষত স্থানে। নূরের সমস্ত শরীরে বিদ্যুৎ খেলে যায়। নিবরাসের মসৃণ ত্বক,
ঠাস বোনা চেস্ট মাসেল কি কঠোর। সে নিবরাসের হার্টবিট স্পষ্ট অনুভব করতে পারছে। তার ধ্যান ভাঙে নিবরাসের ভারী কণ্ঠের আওয়াজে। তোমার দেওয়া এই চুমু আমার জীবনের সেরা চুমুর তালিকায় থাকবে সানফ্লাওয়ার। তুমি যখনই আমাকে চুমু দেবে তখন এভাবেই দেবে, যাতে কেটে যায়। আচ্ছা। নিবরাসের এমন বেহায়া কথায় নূর লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। এভাবে সরাসরি কেউ লজ্জা দেয়? মনে মনে সে নিবরাসকে নির্লজ্জ বলতে ভুলল না। কথা ঘোরানোর জন্যে বলল, শার্ট দিব নাকি গেঞ্জি দিব? নিবরাস নূরের কথা না শুনে ট্রেটা এগিয়ে দিয়ে বলল, ট্রেটা টি টেবিলের উপরে রেখে লাইট অফ করে আসো, 2:30 বাজে, আর জাগতে হবে না। নূর ট্রেটা টেবিলের উপরে রেখে আলমারি থেকে একখানা গেঞ্জি বের করে নিল। ঘরের মৃদু আলোর ল্যাম্পটা জ্বালিয়ে লাইট নিভিয়ে দিল। খাটের কাছে যেতেই নিবরাস তাকে আবার ডেকে ওঠে। সানফ্লাওয়ার। হুম। তার নিঃসংকোচ উত্তর। নিবরাস নিজের হাতটা মেলে দিয়ে বলে, গেঞ্জি পরবো না আজ, তুমি আমার গেঞ্জি হয়ে যাও। সে হাত দিয়ে নিজের বুকের দিকে ইশারা দিয়ে বলে, আমার এখানে একটু শোবে। কি সংকোচহীন আবদার। নিবরাস তাকিয়ে আছে তার দিকে। নূর গেঞ্জিটা খাটের পাশে রেখে এগিয়ে গেল নিবরাসের কাছে। আস্তে করে শুয়ে পড়ল নিবরাসের বলিষ্ঠ বুকের ওপর। নূর শুয়ে পড়তেই নিবরাস দুহাতে তাকে আঁকড়ে নিল, চেপে ধরল তার বিস্তৃত বুকে। আস্তে করে ঠোঁটে ঠোঁট চেপে বলল, রিল্যাক্স, জাস্ট ফিল মাই লিপস। ভর সকালে উঠে নিবরাস হন্যে হয়ে নূরের মোবাইল খুঁজছে। আকাশে ভোরের আলো ফুটেছে মাত্র। কাল রাতে নূরের স্নিগ্ধ উপস্থিতি তাকে এমন মোহে বেঁধেছিল যে মোবাইলের কথা সম্পূর্ণ ভুলে গিয়েছিল সে। কিন্তু সকালে হঠাৎ ঘুম ভাঙতেই ধুম করে মোবাইলের কথা মনে হয়েছে তার। আস্তে করে উঠে পড়ে নিবরাস। নূর তখনও ঘুমের দেশে প্রশান্ত মুখ। নিবরাস আলতো করে আদর এঁকে দেয় নূরের ললাটে। তারপর নূরকে নিঃশব্দে রেখে নিচে নেমে আসে সে। হন্যে হয়ে খুঁজতে থাকে মোবাইল খানা। সেই ছোট্ট জিনিসটাই এখন তার একমাত্র প্রয়োজন। প্রায় 15 মিনিটের উত্তেজনায় ভরা খোঁজাখুঁজির পর অবশেষে স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলল নিবরাস। মোবাইলটা মিলল রান্নাঘরের কেবিনেটের ওপরে। উল্টে পাল্টে দেখে সে, হয়তো গতকাল রাতে নূর রান্নাঘরে ফেলে গিয়েছিল। মোবাইলটাকে মুষ্টিবদ্ধ করে দ্রুত পায়ে সোফায় এসে বসে সে। কল লাগায় সেই নাম্বারটাতে। তার মুখে উত্তেজনা স্পষ্ট। প্রথম কয়েকবারে রিং হতেই কল কেটে যায়। হতাশ হয় নিবরাস, ক্রোধে ফোনটাকে চেপে ধরে। চুলগুলোকে খামছে, নিজের রাগ কন্ট্রোলের চেষ্টা করে, কিছুতেই রাখবে না সে। কাল একবার রেগে সানফ্লাওয়ারকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, ভয় পাইয়ে দিয়েছিল সানফ্লাওয়ারকে। আজ কিছুতেই এমন করবে না সে। হাসলে বোধহয় রাগ কন্ট্রোল হবে। সে নিজে নিজে সামান্য হাসার চেষ্টা করে। ফোন লাগাই আবার সেই নাম্বারে। রিং হচ্ছে। হ্যালো আপামনি, ভালো আছেন? ফোনের ওপাশে মেয়েলি গলা পেয়ে নিবরাসের মনে শান্তির হাওয়া এসে ধাক্কা খেলো। এটা যে জেসমিন বুঝতে সময় লাগলো না নিবরাসের। তার মানে কাল সানফ্লাওয়ার সত্যি কথাই বলছিল। আনন্দে ফেটে পড়তে ইচ্ছে করলো নিবরাসের। এখন ইচ্ছে করছে সানফ্লাওয়ারকে ঘুম থেকে তুলে হাজার খানেক চুমু খেতে। এত চুমু খেতে, এত চুমু খেতে যেন সানফ্লাওয়ারের শরীরের কোনো অংশ আর বাকি না থাকে। সে আলতো হেসে বলল, ভালো আছো জেসমিন? জেসমিন অবাক হয়, বলে, দুলাভাই আপনি ভালো আছেন? আমি ভালো, তোমার আপাও ভালো। আসলে নাম্বারটা দেখা মনে করছি আপা ফোন দিছে। কালকে কথা কইছিলাম, আমার ফোনে চার্জ শেষ হইয়া যাওয়ায় রাইখা দিছি। পরে খুললা দেখি 100টার উপরে ফোন আইয়া রয়েছে। কোনো সমস্যা হয়েছিল? নিবরাস ফোনটা লাউড স্পিকারে দিয়ে সোফায় মাথা এলিয়ে দিল। এক হাত দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল, কোনো সমস্যা হয়নি, হয়তো চাপ লাগিয়ে কল চলে এসেছে, তুমি টেনশন নিও না। আচ্ছা, তবে আপনি আপার মোবাইলে থেকে কল করলেন যে, আপনার মোবাইল নাই? নিবরাস থতমত খায়। মেয়েটা বড্ড কথা বলে। সানফ্লাওয়ার ছাড়া অন্য মানুষের মুখে এত কথা বিষ লাগে তার। বিষ। তাও নিবরাস একটু প্রাণ চাঞ্চল্য কণ্ঠে বলল, কি করবো বলো, আমি এত গরিব যে ফোনে রিচার্জ পর্যন্ত করতে পারছি না, তাই তো তোমার আপার ফোন দিয়ে কল দিয়েছে। ভাবলাম তোমার একটু খোঁজ খবর নেই। ফোনের অপর প্রান্ত থেকে জেসমিনের হাসির শব্দ ভেসে এলো। সে বলল,
আপনি মজা ভালোই করতে পারেন দুলাভাই। এত বড় ভারী আছে, ঘাড়ি আছে আর ফোনে টাকা ফুরাইয়া টাকা নাই? তোমায় কে বললো আমার এত বড় বাড়ি আছে? জেসমিন বেশ কনফিডেন্সের সাথে বলল। সরি, টাকা ফুরানোর টাকা নাই? আইছে তো একটা কুকুর, ও আছে, নাম জ্যাক। কালকে আফা কইছে আপনি তখন নাকি অফিসে আছিলেন। আফা কয় এখন ঘুমায়। জেসমিনের প্রশ্নে নিবরাস একবার উপরের তলার কামরার দিকে তাকায়, বলে, তোমার আপা এখন ঘুমোচ্ছে। তুমি বলো বাবা কোথায়? খালু তো আমারে নুরাফার নানুর বাড়িতে রাইখা গতকাল রাতেই সিলেটে গেল। আমারে কইলো ওনার সিলেটে নাকি কি অনেক কাজ, আমি একা একা বাসায় থাকতে পারবো না। নিবরাসের মুখে আলতো হাসি ফুটে ওঠে, তৃপ্তিকর হাসি। মনে মনে কিছু একটা ছক সাজিয়ে নেয় সে। জেসমিনের সাথে আরো কিছু কথা বলে সে কল রাখে। তারপর খুব যত্নে ফোনটাকে বন্ধ করে ক্যাবিনেটের ড্রয়ারে রেখে দেয়। এবার কয়েকদিন সানফ্লাওয়ারের সাথে আত্মতৃপ্তিতে সময় কাটাতে পারবে সে। ভোরের আলো এসে নূরের ঘুম ভাঙিয়ে দেয়। হালকা নড়ে চড়ে চোখ মেলে তাকাতেই দেখতে পাই একজোড়া মায়াময় চোখ আগে থেকে তার দিকে তাকিয়ে আছে। নিবরাসকে এত কাছে দেখে একটু ভরকায় নূর। এইদিকে প্রাণপ্রিয়া প্রিয়তমার ঘুম ভাঙা মোটেও ভালো লাগলো না নিবরাসের। সে তো একটু প্রাণ ভরে দেখতেই পারলো না, একটু ছুতে পারলো না, একটু আদর করতে পারলো না। নূরের ফোলা ফোলা গোলাপি অধরে একটু অধর ছোঁয়াতে পারলো না, স্বাদ নিতে পারলো না। এই প্রথম সূর্যের আলোর উপর এত বিরক্ত হলো নিবরাস, তাও চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইল নূরের দিকে। নূর পিটপিট করে তাকায়, মিনিয়ে বলে, গুড মর্নিং। নিবরাস উত্তর না দিয়ে আচমকা নূরের ওষ্ঠ পুড়ে নেয় নিজের ওষ্ঠের ভেতরে। হাত দিয়ে টাইটলি চেপে ধরে নূরের হাত, ভর ছেড়ে দেয় তার ছোট্ট বডির ওপর, যেন একটা বিড়াল ছানার উপর একটা বাঘ উঠে গেছে। নূরের চোখ বড় বড় হয়, অস্থির হয়, মোচড়ামুচড়ি শুরু করে দিয়েছে সে। এইদিকে নিবরাস একের পর এক চুমুই ভরিয়ে দিচ্ছে তাকে, আলতো আলতো ভাবে গোগ্রাসে গিলছে নূরের ওষ্ঠ। নূর যতবারই নড়ে উঠছে ততবারই তার সাথে কোমল চুম্বনে আবদ্ধ হচ্ছে নিবরাস। নূরের দেহের প্রতিটি স্নায়ু যেন আগুন ছুঁয়ে যাচ্ছে, তার ছটফটানি আরো বাড়ে, শ্বাস আটকে আসে, ওষ্ঠদ্বয় ব্যাকুল। সে দুই ঠোঁট নাড়িয়ে নিবরাসকে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। বলবে কি করে? তার ওষ্ঠ তো এখন নিবরাসের ওষ্ঠের মধ্যে আবদ্ধ। কিন্তু এই অপ্রত্যাশিত মুহূর্তে হঠাৎ করেই নিবরাস ওষ্ঠ তার জোড়া ছাড়ে। এক গভীর রুদ্ধক্ষণ শেষে সে যেন তার বিস্ফোরিত ফুসফুসে প্রাণের প্রথম বাতাস টেনে নিল, যেন আবার প্রাণ ফিরে পেল তার দেহে। দৃষ্টি এখনো ঝাপসা, ঠোঁট ফেটে চির ধরেছে, জোরে জোরে শ্বাস টানছে সে, এখনো দৃঢ় হতে পারেনি। নিবরাস তার ওষ্ঠ যুগল ছেড়ে নেমে এসেছে নেক্সট সাইডে। মাথাটা গুজে সে আলতো করে চুমু খায় নূরের গলায়, একটা দুটো তারপর অনেকগুলো। নূর আলো উত্তাল হয়, মনে হচ্ছে কেউ তার হৃদয়টাকে চেপে ধরে আছে। যতটা চেপে ধরে রাখলে শ্বাস আসে না, ঠিক ততটা ধরে রেখেছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার, গলা দিয়ে আওয়াজ আসতে চায় না, ওষ্ঠদ্বয় কাঁপছে থরথর করে। তাও কাঁপা কাঁপা কণ্ঠে নিবরাসকে ডেকে ওঠে। নিবরাস। নূরের কাঁপা কণ্ঠ নিবরাসের কানে পৌঁছতেই সে আচমকা আরো নইয়ে পড়ে নূরের গলার কাছেরটায়। সে মুহূর্তের তীব্র আবেগে শক্ত করে চেপে ধরে নূরকে, জোরে বাইট দেয় নূরের গলায়। নূর চিৎকার দিয়ে ওঠে। নিবরাস লাল হয়ে দাঁত বসে যাওয়া জায়গাটায় আলতো চুমু বসায়, উপরে উঠে নূরের ওষ্ঠে আবার চুমু রেখে বলে, ভেরি গুড মর্নিং সোনা। নূরের চোখ বন্ধ, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে, গলা শুকিয়ে কাট কাট। নিবরাস তার গালে আলতো করে স্লাইড করে, ভারী তবে স্নিগ্ধ স্বরে বলে, চোখ খোলো সোনা, ইটস নর্মাল, কিছু হয়নি। নূর কিয়াত সময় পর চোখ খোলে, চোখের পাপড়ির ভাঁজে ভাঁজে জলকণা চিকচিক করছে। লাস্টে নিবরাসের এত হার্ট বাইটের সঙ্গে তার চোখে জল চলে এসেছে। লোকটার কি একটুও দয়ামায়া হয়নি? নিবরাস হাতের উপর ভর দিয়ে উপরে ওঠে, নূরের আঁখি যুগলে চুমু এঁকে নিরেট কণ্ঠে বলে, তোমায় দেওয়া এক একটি ভালোবাসার যন্ত্রণা আমার কাছে অমৃত সুধা, যা পান করতে আমি একটু কৃপণতা করব না।
নূর চেয়ে থাকে নিবরাসের দিকে। লোকটার কি মাথা খারাপ হলো? কাল রাত থেকে এই চুমুর পাগলামি করছে, কোত্থেকে আসলো এই চুমুর ভূত মাথায়? নূরের ভাবনার মাঝে নিবরাস আবার বলে, এবার থেকে প্রতিদিন সকালে তুমি আমায় চুমু দিয়ে গুড মর্নিং বলবে, আর রাতে আমি বলবো। নিবরাসের নির্দ্বিধায় বলা কথা অকপটে তাকিয়ে থাকা নূরের চোখের দিকে। নূর লজ্জা পায়, কথার মিনিং কি হতে পারে তা আর বুঝতে বাকি নেই তার। এত নির্লজ্জ নিবরাস মনে মনে আওড়ায়। এই লোক এতদিন আধা পাগল ছিল, এবার পুরো পাগল হয়ে গেছে। না হলে ঘুম থেকে উঠে একজন ব্যক্তির মুখে এইভাবে কেউ চুমু খেতে পারে? অবশ্য ঠিকই আছে, নতে নির্লজ্জ নতে নিবরাস, দুটোই ন দিয়ে শুরু হয়। উফ, নির্লজ্জ। মনে মনে আমাকে বকা দিও না শোনা, বকা চাই না, আমার আদর চাই। নিবরাসের এহেন কথায় নূরের ধ্যান ভাঙে। নিবরাসের দিকে তাকায়। ব্যাটা শুধু নির্লজ্জই না, খুব চালাকও, মাইন্ড রিড করতে পারে। নূর আমতা আমতা করে বলে, আপনি আগে আমার উপর থেকে নামুন, আমি ভর্তা হয়ে যাচ্ছি। নূর বলার সাথে সাথেই নিবরাস তার উপর থেকে সরে এলো। সে বিছানায় পিঠটা এলিয়ে দিতেই নূর প্রাণ নিয়ে ছুটে ওয়াশরুমের দিকে। এখন এটাই তার একমাত্র আশ্রয় স্থল। এই লজ্জা নিয়ে সে কিভাবে চোখে চোখ রাখবে নিবরাসের চোখে? ভাবতেই তার সমস্ত শরীরের পশম দাঁড়িয়ে যায়। এইদিকে নিবরাস নূরের যাওয়া দেখে আলতো হাসে। মেয়েটা তার জীবনে আসার পর থেকে সে হেসেই চলেছে। কারণে হাসে, অকারণে হাসে। মেয়েটা কাছে থাকলেই তার হাসতে মন চায়, আদর করতে মন চায়। আলতো আদর না, যে আদরে সানফ্লাওয়ার কান্না করবে এমন আদর। নিবরাসের ছক করা শেষ, এমন আদর করার দিন এসে গেছে। সে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমি না চাইলে তুমি কখনো আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। শুধু একবার আমার উত্তপ্ততায় ধরা দাও তুমি সানফ্লাওয়ার, আই প্রমিস। প্রতিদিন প্রতিক্ষণ তুমি আমার উত্তপ্ততায় পড়বে, চলে পড়ে যাবে, আমি চালিয়ে পড়ে দেব তোমায়, প্রমিস। নূর ওয়াল মিররের সামনে দাঁড়িয়ে এক হাতে আড়ষ্ট হয়ে গলায় থাকা ক্ষতের ওপর আলতো করে ছোঁয়াচ্ছে বারবার। দাঁতের আঘাতে পাতলা চামড়াটা সামান্য কেটে গেছে। নূর ছুঁয়ে দেয় ক্ষতটা, আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে। তার বুকটা এখনো দ্রিম দ্রিম করছে। নীল কালো এই ব্যথা থেকে এখন তার লজ্জাটাই মুখ্য। সত্যি বলতে সে চেয়েছিল নিবরাস আরেকটু গভীরে যাক, তাকে আরেকটু ভালোবাসুক। স্বামী স্ত্রীকে ভালোবাসতে পারে না, কিন্তু নিবরাস কি করলো? একটা কিস আর একটা লাভ বাইট। মনে মনে নিবরাসকে বকা দিয়ে শাওয়ার অন করে দিল সে। মাথা বেয়ে গলা দিয়ে পানি নেমে আসতেই ক্ষতের জায়গাটা চিনচিন করে উঠল তার। সেই ব্যথা সে সানন্দে গিলে নেয়। মন ছাপিয়ে অভিমান উঠে আসে তার ভেতরে। আর একটু ভালোবাসলে কি হতো লোকটার? কিচ্ছু বোঝে না। নিবরাস খাবার রুমেই নিয়ে এসেছে। কোথায় গেল নূরের বলা কথা যে সে নিবরাসের খাবারের দায়িত্ব এবার থেকে সে নিবে? উল্টে নিবরাস এখন একগাদা খাবার নিয়ে এসেছে তার জন্য। একে তো নিবরাসের সকালের এমন কাজের জন্য নূর বিরক্ত, তার উপর আবার এতগুলো খাবার নিয়ে আসবি কেন? নিবরাস নূরের মুখের সামনে খিচুড়ি ধরে রেখেছে। নূর কিছুতেই হাঁ করছে না। নূর চাইছে নিবরাস একটু বিরক্ত প্রকাশ করুক, কিন্তু সে গুড়ে বালি। নিবরাস তো বিরক্ত হচ্ছেই না, উল্টে প্রতিবার তাকে আরো নরম করে বলছে, সানফ্লাওয়ার হাঁ করো। নূর বিরক্তিতে আওড়ায়। আপনি এমন কেন নিবরাস? হাতটা মুখে নামিয়ে আনে নিবরাস, বলে, কেমন, খুব খারাপ? নূর চেঁচিয়ে ওঠে, বলে, না না না, প্রশ্নই আসে না। এই যে আমার সাথে সবসময় এত আদর আদর করে কথা বলেন, কখনো আমার উপর রেগে যান না কেন? নিবরাস শীতল চাহনিতে নূরের দিকে চায়। খিচুড়িটা নূরের মুখে দিয়ে বলে, আমি রেগে গেলে তুমি ভয় পাবে তাই। নিবরাসের কথাটাকে নাকচ করে নূর বলল, মোটেও না, আমি ভয় পেতাম না, বরং কি? নিবরাসের প্রশ্নবিদ্ধ চাহনি। নূর আমতা আমতা করে বলে, ছোট থেকে আমার ইচ্ছে ছিল আমার বিয়ে একটা ভিলেনের সাথে হবে। হিরো আমার একদম পছন্দ না, অথচ দেখুন আপনি কত ভালো, আমায় একটু বকাবকি করেন না, কোনো কাজের জন্য জোর জবরদস্তি করেন না, একদম হিরো টাইপ। তুমি কেমন জোর জবরদস্তি চাও? নিবরাসের এহেন কথায় নূর থমকায়। চোরের মতো এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলে, কোনো রকম না।
নিবরাশ হাসে, হাসিতে তার চক্ষুদ্বয় চকচক করে। নূরের দিকে তাকিয়ে সে গমগমে স্বরে বলে, সানফ্লাওয়ার, হানিমুনে যাবে? সিলেট। সিলেট বলতে আমরা বুঝি এক অনন্য স্বপ্ন ঘেরা সবুজ রাজ্য, কুয়াশায় মোড়া পাহাড়, ঢেউ খেলানো চা বাগান, ঝর্ণার কলকল ধ্বনি আর সুরমা নদীর শান্ত প্রবাহ। সিলেটের প্রত্যেকটি কোণা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, শুধু ভালোবাসার হাওয়ায় ঘেরা। উত্তরে মেঘালয়ের কুয়াশা মোড়ানো পাহাড় শ্রেণী, যেখান থেকে নেমে আসে পিয়াইন আর সারি নদীর স্বচ্ছ জলধারা। দক্ষিণে হাকালুকিও টাঙ্গুয়ার হাওরের জলরাশি, যেখানে পাখির কলতান আর ঢেউয়ের শব্দ মিশে একাকার হয়। পূর্বে বিস্তৃত টিলা আর চা বাগানের সবুজ সমাহার। সন্ধ্যায় সূর্যাস্তের আলোয় এই চা বাগান রূপ নেয় সোনালী ক্যানভাসে। পশ্চিমে ছড়িয়ে আছে ঐতিহাসিক মাজার আর প্রাচীন স্থাপত্য। এই সবুজ রাজ্যে এসে প্রতিদিনই যেন নতুন করে প্রাণ ফিরে পায় ক্লান্ত শহুরে হৃদয়গুলো। জীবনের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে একটুখানি প্রশান্তির আশায় হাজারো মানুষ ছুটে আসে সিলেটের কোলে। কেউ আসে পাহাড়ের কুয়াশায় হারিয়ে যেতে, কেউ বা নদীর স্বচ্ছ জলে নিজের প্রতিচ্ছবি খুঁজতে। সিলেটের চা পল্লব বেষ্টিত সুউচ্চ টিলার শীর্ষে অবস্থিত কাঠের নির্মিত এক নিঃসঙ্গ হোমস্টে। যত দূর দৃষ্টি প্রসারিত তত দূর সবুজের অনন্ত বিস্তার। ঢেউ খেলানো চা বাগান যেন একটা জীবন্ত চিত্রপট। কটেজের বারান্দা থেকে দেখা যায় গোমট হয়ে থাকা মেঘেদের আনাগোনা। চারিদিকে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে তারা, মুক্ত, কোনো বাধা নেই তাদের। নেবরাস ওপর হয়ে ঘুমোচ্ছে, পরনে শার্ট নেই তার, ধবধবে চকচকে পৃষ্ঠদেশ প্রতীয়মান। তার এই পৃষ্ঠদেশ যে কারোর দৃষ্টি আকর্ষণের জন্য যথার্থ। নূরের চোখে ঘুম নেই, এক হাত নিবরাসের করতালে মুষ্টিবদ্ধ। সেই ঘুমানোর সময় ধরেছিল নিবরাস, এখনো ছাড়ার নাম নেই। নূর জোর করে ছাড়াতে গেলে আরো আঁকড়ে ধরছে নিবরাস। ঘড়িতে 3:18 বাজে। নূর নিবরাসের দিকে তাকিয়ে স্মরণ করে নেয় সকালের কথা। সকালে যখন নিবরাস হানিমুনে কথা বলেছিল, তখন নূর ভেবেছিল নিবরাস হয়তো ফাজলামো করছে, তাকে লজ্জা দেওয়ার জন্যে মজা করছে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে ঠিক আধা ঘন্টার মধ্যে নিবরাস ফ্লাইটের ব্যবস্থা করে ফেলল। এইদিকে তার পাসপোর্ট নেই, এই নিয়ে যেন নিবরাসের কোনো হেলদোল ছিল না। সে দিব্যি কাপড় গুছাচ্ছে, তাকে হাত পর্যন্ত লাগাতে দিচ্ছে না, এমনকি কোথায় যাবে সেটা পর্যন্ত বলছে না। যখনই জিজ্ঞেস করছে তখনই বলছে। সারপ্রাইজ। বেলা তখন ঠিক দ্বীপ্রহরের দ্বারপ্রান্তে 12টা। তখনই বাংলো থেকে বের হয়েছে তারা। আয়াস এসেছিল ঠিক তার 1 ঘন্টা পূর্বে, 11টা নাগাদ। এসে জ্যাককে নিয়ে গেছে সে। গাড়ি ছুটে চলে শহরের ব্যস্ততা পেছনে ফেলে। জানালার পাশে বসে থাকা তার চোখে তখনও ছিল কিছুটা কৌতূহল। কোথায় যাচ্ছে কিছুই জানে না। এইদিকে নিবরাস নির্বিকার, কিছুই বলছে না। সে এয়ারপোর্ট এসে জানতে পেরেছে তারা প্রাইভেট এয়ারক্রাফটে যাবে। পাসপোর্টের কোনো ঝামেলা নেই। আর সবচেয়ে বড় কথা, এই বিমানটি শুধুই তাদের দুজনের জন্য বরাদ্দ। সে আর নিবরাস, আর কেউ নয়। সে ভেবে পায় না নিবরাস এত কম সময়ের মধ্যে কিভাবে প্রাইভেট এয়ারক্রাফটের ব্যবস্থা করলো। আর তারপর সিলেট। নিবরাস ঘুমের মধ্যে নড়ে ওঠে। নূর লক্ষ্য করে কটেজে আস্তে আস্তে প্রায় দুপুর হয়েছিল তাদের। ওই যে 1:30 নাগাদ এসে পৌঁছিয়েছে তারা। এসেই নিবরাস শার্ট খুলে ঘুমিয়েছে। তার নাকি ভীষণ ক্লান্ত লাগছিল। নূরের ঘুম না আসলেও সে নিবরাসের সাথে শুয়েছিল, ডিস্টার্ব করেনি একদম। নূর একদৃষ্টিতে তাকায় নিবরাসের দিকে, চোখের পল্লব জুড়ে এক আত্মস্থ আদরের আবেশ। সে নিবরাসের আরেকটু কাছে ঘেঁষে বসে, তার বাঁ হাত নিবরাসের করতালে বন্দি এখনো। ধীরে সে এগিয়ে আসে, মুখের পল্লব নিবরাসের প্রশান্ত অভিমুখের নিকটবর্তী। উপর হয়ে শোয়ার ফলে নিবরাসের গলার একপাশের কাটা দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। বোধহয় সেলাই লেগেছে, নিশ্চয়ই লেগেছে, লাগারই কথা। নূর ছুঁয়ে দেয় নিবরাসের কাটা দাগটায়। নিবরাসের ঘুম হালকা হয়। খপ করে আঁকড়ে ধরে নূরের হাত। নিঃশ্বাস ভারী, চোখ দুটি আধভঙ্গ। নূরকে একটু কাছে টেনে অস্পষ্ট স্বরে বলে, ঘুমাওনি? নূর বিস্ফোরিত চোখে তাকায় সেই অনবদ্য মুখাবয়বের দিকে। সদ্য ঘুম ভাঙা নিবরাসকে এত মায়াময় লাগছে কেন?
যেন অপার্থিব সৌন্দর্য এসে ঘিরে ধরেছে তাকে। আশ্চর্য, এই লোকটাকে কেন এত সুন্দর হতে হবে? কে বলেছে এত পারফেক্ট হতে? তার গালে লম্বা সরু এক রক্তাভ রেখা, সম্ভবত দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় নিদ্রামগ্ন থাকার ফলশ্রুতি এটা। জিহ্বা দ্বারা ঠোঁট দয় হালকা ভিজিয়ে নেয় নূর, মোহবিষ্টিত কণ্ঠে বলে, আপনাকে এত সুন্দর হতে কে বলেছে? নিবরাস ঘুম মুখে আলতো হাসে। নূরের চুলগুলোকে পেছনে ঠেলে মৃদু কণ্ঠে বলে, আমার সুন্দর লাগছে?